আমি প্রফেসর বরুণ বল আর তোমরা দেখছো ফিলোসফি ফর ভিশন ইউটিউব চ্যানেল। আর আজকে আমাদের আলোচ্য বিষয় হলো লকের থিওরি অফ আইডিয়া অর্থাৎ লকের ধারণা তত্ত্ব। এটি হলো সেকেন্ড সেম অনার্সের বিষয়। এছাড়াও যারা সেকেন্ড সেম পাশে পাশ্চাত্য দর্শন আছে বা যারা ফিফথ সেম জিই পাশ্চাত্য দর্শন পড়ছো তাদেরও ভিডিওটি কাজে লাগতে পারে। বেশ, তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো লকের ধারণা তত্ত্ব। তো স্বাভাবিকভাবেই লক ছিলেন একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক। তিনি মনে করতেন অভিজ্ঞতাই হলো জ্ঞানের একমাত্র এবং যথার্থ উৎস, এবং তিনি যে গ্রন্থের মাধ্যমে তার দর্শনকে আলোচনা করেছেন সেটি হলো কি তোমরা জানো, তার বিখ্যাত গ্রন্থ অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, যাকে সংক্ষেপে এসে এই নামেও বলা হয়। এবং এই গ্রন্থের মাধ্যমেই তিনি তার অভিজ্ঞতাবাদকে প্রচার করেছিলেন, এবং এই এসে গ্রন্থেই তিনি তার ধারণা তত্ত্বেরও আলোচনা করেছেন। তো স্বাভাবিকভাবেই আমাদের মনে প্রশ্ন উঠবে যে লক ধারণা বলতে কি বোঝেন। তো উত্তরে বলা যায় যে লক ধারণা বলতে বোঝেন তাই যা মন নিজের মধ্যে প্রত্যক্ষ করে, কিংবা তাই যা প্রত্যক্ষের বা চিন্তার বা বোধের সাক্ষাৎ বিষয়, তাই হলো ধারণা। তো ধারণা বলতে শুধুমাত্র এটুকুকেই লক বোঝেননি। লক আরও বিভিন্ন অর্থে ধারণা শব্দটিকে ব্যবহার করেছেন। যেমন প্রথমত, ধারণা হলো সাক্ষাৎ প্রত্যক্ষের বিষয়। যেমন আমরা প্রত্যক্ষের মাধ্যমে যে লালের ধারণা, নীলের ধারণা, কাঠিন্যের ধারণা লাভ করি, এগুলিকেও তিনি ধারণা বলেছেন। দ্বিতীয়ত, তিনি আমাদের স্মৃতিলব্ধ অভিজ্ঞতাকেও ধারণা বুঝিয়েছেন। অর্থাৎ আমরা আগে অভিজ্ঞতা লাভ করেছিলাম, পরে স্মৃতিতে যখন সেটাকে আমরা ভাবছি, সেটাকেও তিনি ধারণার দ্বারা বুঝতে চেয়েছেন বা বোঝাতে চেয়েছেন। তৃতীয়ত কি না, আমাদের কল্পিত যে কোনো বিষয়কেও তিনি ধারণা শব্দের দ্বারা বোঝান। আমরা আমাদের মন যে সমস্ত বিষয় কল্পনা করতে পারে তাকেও তিনি ধারণা শব্দের দ্বারা বুঝিয়েছেন। চতুর্থত কি না, আমাদের মনোজগতের বিষয়কেও অর্থাৎ সুখ দুঃখ প্রভৃতিকেও, মনোজগৎ বা অন্তর্জগতের বিষয়কেও তিনি ধারণা বলতে বুঝিয়েছেন। তাহলে মনে হবে লক কি বিভিন্ন অর্থে ধারণাকে বুঝিয়েছেন, কোনো অর্থকে তিনি ধারণা বোঝেননি? এর উত্তরে বলা যায় এতে বিব্রত হবার কিছু নেই। লক মূলত বাহ্য জগতের বস্তু বা অন্তর্জগতের মনোজগতের বিষয়ের চিহ্ন এই অর্থেই ধারণাকে বুঝিয়েছেন, এবং তিনি বলেছেন ধারণা থাকে মনে। এই হলো তার ধারণা সংক্রান্ত চিন্তাভাবনা। তো ধারণার উৎস বা সোর্স অফ আইডিয়া, ধারণা কিভাবে উৎপত্তি লাভ করে। তো লক বলেছেন যে একদম প্রারম্ভিক পর্যায়ে বা মানুষ যখন জন্মগ্রহণ করে সেই মুহূর্তে মানুষের মনে কোনো প্রকার ধারণা থাকে না। মানুষের মনটি থাকে অলিখিত সাদা কাগজের মতো, আনরিটেন হোয়াইট পেপার বা ডার্ক চেম্বারের মতো। এবং সেখানে ধারণা কিভাবে আমাদের সেই সাদা কাগজে এসে ছাপ রেখে যায়, এর উত্তরে লক বললেন তার উপায় হলো একটি, সেটি হলো সেন্স এক্সপিরিয়েন্স বা ইন্দ্রিয় অভিজ্ঞতা। এই ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমেই যাবতীয় ধারণা আমাদের মনে প্রবেশ করে। এই ইন্দ্রিয় অভিজ্ঞতার আবার তিনি দুটি পথের কথা বললেন, একটি হলো সেন্সেশন, অপরটি হলো রিফ্লেকশন। সেন্সেশন কাকে বলে না, সেন্সেশন হলো বা সংবেদন কাকে বলে না, আমাদের যে পাঁচটি বাহ্য ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা এবং ত্বক, এই পাঁচটি বাহ্য ইন্দ্রিয়ের সাহায্যে আমরা বাহ্য জগতের যে সমস্ত জ্ঞান লাভ করি তাই হলো সংবেদন। যেমন চোখের সাহায্যে আমরা লাল, নীল ইত্যাদি বর্ণের যে জ্ঞান লাভ করি, বা নাসিকার সাহায্যে সুগন্ধ, সুবাস ইত্যাদির যে জ্ঞান লাভ করি, বা জিহ্বা ইন্দ্রিয়ের সাহায্যে টক, ঝাল ইত্যাদির যে জ্ঞান লাভ করি, সেগুলি সবই হলো সংবেদন।
আর রিফ্লেকশন বা অন্তর্বেদন কি না, আমাদের অন্তইন্দ্রিয় মনের সাহায্যে আমরা সুখ দুঃখ প্রভৃতি সম্পর্কে যে ধারণা বা জ্ঞান লাভ করি তাই হলো অন্তর্বেদন বা অন্তর্দর্শন। এবং এই দুটি উপায় ছাড়া অন্য কোনো উপায়ে আমরা জ্ঞান লাভ করতে পারি না। এই হলো ধারণার উৎস, সংবেদন এবং অন্তর্বেদন বা অন্তর্দর্শন। এই যে দুটি উপায়ে আমরা ধারণা লাভ করি, এই ধারণা ক প্রকার? এর উত্তরে লক বললেন যে ধারণা দু প্রকার, একটা হলো সিম্পল আইডিয়া বা সরল ধারণা, অপরটি হলো কমপ্লেক্স আইডিয়া বা জটিল ধারণা। তো প্রথমে যেটি আলোচ্য বিষয় সেটি হলো সরল ধারণা। তো সরল ধারণা কাকে বলে? এর উত্তরে লক বললেন যে সংবেদন এবং অন্তর্বেদনের মাধ্যমে যে সমস্ত উপাদান, মানে যে সমস্ত অবিশ্লেষিত, অপরিমার্জিত বা অব্যাখ্যাত মৌলিক উপাদান আমাদের মনে প্রবেশ করে তাই হলো সরল ধারণা। অর্থাৎ যে উপাদানগুলো প্রাথমিক পর্যায়ে থাকে, সেটা কোনো ব্যাখ্যা নেই, কোনো বিশ্লেষণ নেই, এমনি একটি মৌলিক উপাদান আমাদের মনে যখন প্রবেশ করে সংবেদন এবং অন্তর্বেদনের মাধ্যমে, তাই হলো সরল ধারণা। এই সরল ধারণার তিনি কতগুলি বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন। যেমন প্রথমত, সরল ধারণাগুলি সমরূপ বিশিষ্ট, অর্থাৎ সরল ধারণাগুলি একই ধরনের হবে। আর দ্বিতীয়ত, সরল ধারণা গ্রহণের সময় মন থাকে নিষ্ক্রিয়, অর্থাৎ যখন সরল ধারণা আমাদের মনে প্রবেশ করে তখন সে বিষয়ে মন কোনো সক্রিয় ভূমিকা পালন করে না। অর্থাৎ কোনো একটি ঠান্ডার জিনিস আমাদের শরীরে বা আমাদের হাতে স্পর্শ করলো, তাতে আমি শীতলতা অনুভব করলাম, এ বিষয়ে কিন্তু মন সক্রিয় ছিল না। বা একটি মশা যখন কামড়ায় তখন আমরা সে সম্পর্কে সচেতন হই, তাহলে তখন কিন্তু মন ওই সংবেদনটা গ্রহণের ব্যাপারে সক্রিয় ছিল না। বেশ, তৃতীয়ত কি? তৃতীয়ত তিনি বলেছেন যে এগুলি হলো আমাদের অভিজ্ঞতার মৌলিক এবং ক্ষুদ্রতম একক। আমরা অভিজ্ঞতা যা সমস্ত লাভ করি তার মৌলিক ও ক্ষুদ্রতম একক। চতুর্থত কি বলেছেন? যে এই সরল ধারণাগুলি আমাদের মনে যখন প্রবেশ করে তখন এই বিষয়গুলি আমরা নিজেরা স্বয়ং গঠন করি না, এগুলি আমাদের অভিজ্ঞতায় প্রদত্ত হয়, অর্থাৎ আমাদেরকে বাইরে থেকে আমাদের মধ্যে প্রদান করা হয়। সে বিষয়ে মন সক্রিয় থাকে আমরা বলেছি। আরেকটা কি, এটা হলো যে আমরা নিজে থেকে এটা গঠন করি না, এটা আমাদের ধারণায়, আমাদের অভিজ্ঞতায় প্রদান করা হয়, প্রদত্ত হয়, ইত্যাদি হলো সরল ধারণার বৈশিষ্ট্য। এই সরল ধারণাগুলিকে আবার লক দুটি শ্রেণীতে ভাগ করেছেন। কি কি? যে এক ইন্দ্রিয় বিশিষ্ট ধারণা, অর্থাৎ এক ইন্দ্রিয় বিশিষ্ট না বলে বলা ভালো যে এক ইন্দ্রিয়ের দ্বারা প্রাপ্ত সরল ধারণা। যেমন একটি পাথরের কাঠিন্যের ধারণা আমরা স্পর্শ ইন্দ্রিয়ের সাহায্যেই ওটাকে লাভ করতে পারি। আবার বলেছেন দ্বিতীয়ত কি না, দ্বিতীয়ত হলো একাধিক ইন্দ্রিয়ের সাহায্যে প্রাপ্ত সরল ধারণা। যেমন চক্ষু এবং স্পর্শ ইন্দ্রিয়ের সাহায্যে আমরা আকারের ধারণা, বিস্তৃতির ধারণা ইত্যাদি ধারণা লাভ করতে পারি, এগুলি হলো সরল ধারণা। আবার লক বলেছেন যে আমাদের অন্তন্দ্রিয় মনের সাহায্যে মনোজগৎ সম্পর্কেও আমরা সরল ধারণা লাভ করতে পারি। এই অন্তন্দ্রিয় মনের সাহায্যে প্রাপ্ত সরল ধারণা দু ধরনের, একটা হলো পারসেপশন বা প্রত্যক্ষ, অপরটি হলো উইল বা সংকল্প। বেশ, তো আমরা প্রথমে বললাম সংবেদনের সাহায্যে প্রাপ্ত সরল ধারণা, তারপর বললাম অন্তর্বেদনের সাহায্যে প্রাপ্ত সরল ধারণা। কিন্তু লক এমন কিছু সরল ধারণার কথা বলেছেন যেগুলি একই সঙ্গে সংবেদন এবং অন্তর্বেদনের সাহায্যে লাভ করা যায়। যেমন সুখ, দুঃখ, ক্ষমতা ইত্যাদির ধারণাকে লক বলেছেন সংবেদন এবং অন্তর্বেদনের দ্বারা প্রাপ্ত সরল ধারণা। এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে লক বলেছেন যে আমরা যে সমস্ত বিষয়ের ধারণা বা জ্ঞান লাভ করি এগুলি মূলত গুণের ধারণা লাভ করি। অর্থাৎ দ্রব্যের মধ্যে যে অসংখ্য দ্রব্য বা পদার্থের মধ্যে যে অসংখ্য গুণ থাকে সেই গুণগুলির ধারণা আমরা লাভ করি। এই গুণগুলি আবার দু ধরনের হয়, এক হলো মুখ্য গুণ, অপর বা যেটাকে বলা হয় প্রাইমারি কোয়ালিটি, আর অপরটি হলো গৌণ গুণ বা সেকেন্ডারি কোয়ালিটিস। তো মুখ্য গুণ কাকে বলে? মুখ্য গুণগুলি হলো বস্তুগত, অর্থাৎ যে গুণগুলি বস্তুতেই থাকে, অর্থাৎ যে গুণগুলি
ক্ষণে ক্ষণে পরিবর্তনশীল নয়, যেগুলি পাল্টে যায় না, সেগুলি হলো মুখ্য গুণ। যেমন আকার, যেমন তিনি বলেছেন বিস্তৃতি ইত্যাদি হলো মৌলিক গুণ বা মুখ্য গুণ, যে গুণগুলি একইভাবে থেকে যায়। এগুলি ব্যক্তি মনের উপর নির্ভরশীল নয়। অপর কিছু গুণ আমরা লাভ করি এই সংবেদন এবং অন্তর্বেদনের মাধ্যমে, যেগুলি হলো গৌণ গুণ। সেগুলি কি? সেগুলি হচ্ছে পরিবর্তনশীল, যাদের বস্তুগত কোনো ভিত্তি থাকে না, যেগুলি ব্যক্তি মনের উপর নির্ভরশীল। উদাহরণ হিসেবে বলা যায় গন্ধের ধারণা। যেমন কোনো একটি বডি স্প্রে বা গন্ধ যে ব্যবহার করছে তার কাছে গন্ধটি ভালো লাগছে, এই একই গন্ধ যখন সে বাজারে যাচ্ছে কারো কারো কাছে বিরক্তির কারণ হচ্ছে, অর্থাৎ তাদের কাছে ভালো লাগছে না, কিন্তু গন্ধটা তো একই। বা কোনো একটি চা যদি করা হয়, যদি একই চা 5 জনাকে ভাগ করে দেওয়া হয়, দেখা যাবে 5 জনা খেয়ে নানা রকম মন্তব্য করতে পারে। কেউ বলতে পারে যে চিনি বেশি, বা কেউ বলতে পারে চিনি কম, কেউ বলতে পারে গরম নেই, কেউ বলে ইত্যাদি ধরনের। তো এগুলি কি না, ব্যক্তি মনের উপর নির্ভরশীল। স্বাদ, বর্ণ, গন্ধ এই গুণগুলিকে লক বলেছেন গৌণ গুণ। এছাড়াও লক আরও এক প্রকার গুণের কথা স্বীকার করেন। এই তৃতীয় প্রকার গুণকে বলা হয় টারশিয়ারি কোয়ালিটি। লক বলেন যে দ্রব্যের মধ্যে বা পদার্থের মধ্যে এমন কিছু ক্ষমতা বা গুণ থাকে, যেগুলি কি করে না, কোনো একটি বস্তুকে তার একটি অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত করে ফেলতে পারে। উদাহরণ হিসেবে তিনি বলেছেন যে আগুনের মধ্যে একটি ক্ষমতা থাকে, যে ক্ষমতাটা কি করে না, বরফকে অর্থাৎ কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত করে দিতে পারে, বা জলকে তরল অবস্থা থেকে বাষ্পীয় অবস্থায় রূপান্তরিত করে দিতে পারে। এটিকে তিনি বলেছেন তৃতীয় প্রকারের গুণ। তো আজকে এই এপিসোডে শুধুমাত্র সরল ধারণা কি, ধারণার উৎস ইত্যাদি নিয়েই আলোচনা করা হলো। জটিল ধারণা নিয়ে এখানে আলোচনা করিনি, কারণ তাহলে ভিডিওটা অতিরিক্ত বড় হয়ে যেত এবং একই সঙ্গে সমস্ত বিষয়টাকে মাথায় ধরে রাখাও কষ্টের হয়ে দাঁড়াতো। তাই শুধুমাত্র সরল ধারণা নিয়েই আলোচনা করা হলো। এর মধ্যেও যদি কোথাও বুঝতে অসুবিধে হয় তাহলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে তোমরা লিখে জানাবে, আমি তার সমাধান করার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।